গানে গানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়ে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা সংস্কার আন্দোলনে তারা যুক্ত হয়েছেন এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং পুরো এলাকাটাতে কিন্তু ইতিমধ্যে শাহবাগের যে চারপাশে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা তাদের যে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সরকারের যে আদেশ ছিল যা 18 সালে যে পরিবর্তন সেই পরিবর্তনটি পূর্ণবহালের দাবিতেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে গেছে এবং সামনে এবং যেখানে যাচ্ছে নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর এমন তারা ব্যানার হাতে নিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং সেখানে তারা কিন্তু বেলা 2:30টার দিকে তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে তারা আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নেমে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিন্তু তারা প্রদক্ষিণ করে এবং তারা হাইকোর্টের সামনে থেকে অবস্থান নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে শাহবাগ মোড়ে এসেছেন এবং শাহবাগ মোড়ে এসে কিন্তু চারপাশে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা তাদের আন্দোলনে চলমান রাখবেন এবং পরবর্তীতে তাদের তাদের কর্মসূচির তাদের পক্ষে না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে তারা বারবার কিছু কথা উল্লেখ করেছেন সেখানে যে তারা আন্দোলনের জন্য তাদের মেধাকে বৈষম্য স্বীকার করে মেধা শূন্য একটি রাষ্ট্র গঠনের জন্য তারা এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছে এবং সেই কোটা ব্যবস্থাকে পরিহার করে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে ন্যূনতম একটি কোটা ব্যবস্থা রেখে কিন্তু তারা সংস্কারের মাধ্যমে তারা দিচ্ছে এবং তারা তাদের স্লোগানে বলছেন যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আর শেষবারের মতো রুখে তারা বৈষম্যের কোটা বিরুদ্ধে কাঁধে কাঁধে হাত নিয়ে রেখে দাবি আদায়ের যুদ্ধে এমন তারা বেশ কিছু স্লোগান নিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখছিলাম যে তারা গানে গানে উত্তাল হয়ে উঠেছে এবং তারা স্লোগানে গানে গানে তারা উত্তাল করে রেখেছে এতক্ষণ তারা তাদের স্লোগান ছিল মেধা নদী এবং সেই সঙ্গে তারা গান ধরেছেন এবং তারা প্রতিবাদী গানের মাধ্যমে তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছেন এবং তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা বলছেন যে আগামীতে যদি রাষ্ট্রীয় যে আইন রয়েছে এবং যে অ্যাটর্নি জেনারেল যে রিটের পরিস্থিতি তাদের যদি পক্ষে যদি কোনো রায় না আসে যায় ততদিন পর্যন্ত তাদের পক্ষে রায় না আসা পর্যন্ত 18 সালে পরিবর্তন পূর্ণবহাল করার দাবিতে হচ্ছে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে গেছে এবং আমরা জানি ইতিমধ্যে যে 2018 সালে কিন্তু সর্বোচ্চ আন্দোলনে গড়ে উঠেছিল যার প্রেক্ষিতে সরকার সে তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তারা এবারও তারা সেই যদি দাবি আদায় না হয় তাহলে সেক্ষেত্রে সেই ধরনের আন্দোলন কর্মসূচি তৈরি করা হবে এবং আমরা দেখছিলাম চালিয়ে যাচ্ছে। মন্দির সোপান তবে ভগবান হলো বলিদান আছে অশ্রু জলে আছে অশ্রু জলে আছে অশ্রু জলে আমাদের
দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং আজকে জানিয়ে রাখি যে বেলা 2:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে তারা মাঠে নেমেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গ্রন্থাগারটি রয়েছে এবং সেই গ্রন্থাগারের সামনে থেকে তারা আন্দোলন শুরু করে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে দিয়ে কিন্তু তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং এই পুরো শাহবাগে কিন্তু ইতিমধ্যে মোড়টি দখলে রেখে অবরোধ করে তারা কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা একটু সামনের দিকে এগিয়ে এবং তাদের সামনে জায়গাটা একটু সালের এপ্রিল মাসে এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোটা বাতিল করে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি আবার জুন মাসে হাইকোর্টের একটি রায়ের মধ্যে দিয়ে আবার বহাল করা হয়েছে। আমরা বিশ্বাস করি হাইকোর্টের এই রায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একটি প্রহসন। আমরা ছাত্র সমাজ ওই পড়ার টেবিলে থাকতে চাই। রাজপথে এসে সময় নষ্ট করা আমাদের কাজ নয়, কিন্তু যারা আমাদের এই কাজ করতে বাধ্য করে তাদের জন্য আমাদের এখানে আসতে হয়। গতকালকে একজন বলছে আমরা নাকি শাহবাগে 1 ঘন্টার জন্য অপরাধ করে মানুষের ভোগান্তি করেছি, কিন্তু তারা জানে না যে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ এই অবস্থায় যদি যায় তাহলে পুরো বাংলাদেশ ভোগান্তিতে পড়বে। সেই দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আমরা 4 দফায় একত্রিত হয়েছি। আমাদের 4টি দফা হচ্ছে, প্রথমে 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, 18 সালে যেভাবে বহাল করা হয়েছিল সেভাবে বহাল করে আবার প্রশাসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। আমাদের কথা হচ্ছে ওই পরিপত্রটিকে আইনসভার মাধ্যমে আইনে পরিণত করতে হবে। 2 নম্বর যে আমাদের দাবিটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং এটির পাশে আপনারা প্লিজ স্টার দিয়ে দিবেন। এই দাবিটি হচ্ছে শুধু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই 2টি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না। তার মানে 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণী রয়েছে সেগুলোকে এই বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর করতে হবে। তাই আমাদের দ্বিতীয় দফা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকুরি সকল গ্রেডে অর্থাৎ প্রথম থেকে 4র্থ শ্রেণীতে যত কোটা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা বরাদ্দ রাখা যেতে পারে। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে কোটায় যদি ওই পদগুলো পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের দাবি হচ্ছে একই কোটা চাকুরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না। আমরা বর্তমানে আমাদের অ্যাম্বুলেন্সটি যাওয়ার রাস্তা কলপিটার এক পাশে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে, আমরা বিগত সময় ধরে কি দেখছি বাংলাদেশে, যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে 1000 কোটি টাকা লুটপাট। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি আমলাতন্ত্র প্রশাসন নিশ্চিত করতে হবে
এখন আমাদের জায়গা থেকে কিছু কথা রয়েছে, সেটি হচ্ছে যে সংবিধানে কি এটি বলা রয়েছে কিনা যে কোটা দেওয়া বা কাউকে সুবিধা দেওয়া বাধ্যতামূলক? না, সংবিধানে এরকম কিছু বলা নেই। আমরা স্পষ্ট করে বলছি, সংবিধানের 28-4, 29-3 কথা দেওয়া রয়েছে, রাষ্ট্র যদি মনে করে অনগ্রসর কোন জাতিগোষ্ঠীকে কোটা দেওয়ার প্রয়োজন আছে তাদের দিতে পারে, বাধ্যতামূলক কিছু নয়। আমাদের মনে রাখতে হবে, সংবিধানে এটাও বলা রয়েছে 19, 28-1, 28-2, 29-1 যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। আমাদের আরো কিছু কথা রয়েছে, বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে? মুক্তিযোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল? 71-এর চেতনা কি বৈষম্যের সাথে যায়? তাহলে শুধুমাত্র অল্প কিছু মানুষের জন্য, কিছু নাতিপুতির জন্য 30% কোটা কি চলছে? আমাদের কথা হচ্ছে, আমরা যেগুলো সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে 32 করা হয়েছে চাকরিতে আপিল করার বা চাকরিতে আবেদন করার। আমরা কি ওটা নিয়ে কিছু বলেছি? যেটা দেওয়া যায়, ছাত্র সমাজ যথেষ্ট সহনশীল, আমরা দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন নাকি এমন মুক্তিযোদ্ধা রয়েছে 71 সালে যার বয়স ছিল 5 বছর 6 বছর। সুযোগ সুবিধার জন্য আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু যারা শুধু সুযোগ সুবিধার জন্য এই মুক্তিযুদ্ধ কোটা নিয়েছে তারা আসলেই দিয়া। আমরা আসলে নৈতিক আগে যাবো। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই। যদি প্রয়োজন হয় তাদের সম্মানী ভাতা আরো বানান, তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান, তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন। কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরের যে বৈষম্য, এটি মানা যায় না। এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায়। এটি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায়। এ পর্যায়ে আমাদের একজন ভাই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়